হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের আজকের ক্লাসে। আজ আমি প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় টাইম ভ্যালু অফ মানি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের কনসেপ্টগুলো যাদের ক্লিয়ার থাকবে, পরবর্তী অনেকগুলো অধ্যায় এই সেম কনসেপ্টটি তোমরা করতে পারবে। যেমন ধরো শর্ট টার্ম ফাইন্যান্সিং, লং টার্ম ফাইন্যান্সিং, ক্যাপিটাল বাজেটিং, এছাড়া আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কনসেপ্ট বোঝার ক্ষেত্রে তোমার এই টাইম ভ্যালু অফ মানির যে প্রয়োগ বা ইম্প্যাক্ট সেটা আমরা কাজে লাগাতে পারবো। তো চলো আমরা দেখি আজকে টাইম ভ্যালু অফ মানির যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে কি, অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি। অর্থের সময় মূল্য বলতে আমরা কি বুঝি? সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে। এর অর্থ হচ্ছে আমরা আজকে যে টাকাটা এই মুহূর্তে আমার কাছে আছে, আগামী 5 বছর বা 10 বছর পর তার সেম মূল্য থাকবে না, অর্থাৎ ভ্যালুটা কখনো সেম থাকবে না। এটা আমরা সহজে বুঝি হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা দ্বারা। আজকে থেকে 20 বছর আগে, 100 বছর আগে 100 টাকা দিয়ে যে পরিমাণ আমরা দ্রব্য ক্রয় করতে পারতাম, আজকে সেটা আমরা পারছি না। তাহলে এই অর্থের ভ্যালু চেঞ্জ হয়েছে। তাহলে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে তারতম্য বা পরিবর্তন ঘটে, এটাকে আমরা বলছি অর্থের সময় মূল্য। আসলে আমরা আরেকটু দেখি যে কীভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। ধরো আজকের 100 টাকা আমি তোমাকে ধার দিয়েছি। সাপোজ আজকে থেকে যদি বলি 50 বছর পরে তুমি আমাকে এই 100 টাকাটা রিটার্ন দিবে। যদি এমন হয় যে আমার টাইম ভ্যালু অফ মানি কনসেপ্ট সম্পর্কে কোনো আইডিয়া বা কোনো ধারণা আমার নেই, সেক্ষেত্রে আমি বুঝবো না যে আমি তোমাকে যে একটা অফার দিচ্ছে, আজকে থেকে আমি তোমাকে ধার দিয়েছি 100 টাকা, আজকে থেকে 20 বছর পরে তুমি আমাকে রিটার্নটা ফেরত দিবে বা ধারটা ফেরত দিবে বা রিটার্ন করবে। তো সেক্ষেত্রে আমি তোমার কাছ থেকে কত টাকা নিব বা কত টাকা নেওয়া উচিত, টাইম ভ্যালু মানি কনসেপ্ট যদি আমার ক্লিয়ার না থাকে বা জানা না থাকে, আমরা ব্যক্তিগত ক্ষেত্রে বললাম, আমরা বিজনেসের ক্ষেত্রে আমার আরও বেশি ইম্পর্টেন্ট। তো এই ধরনের সিদ্ধান্তগুলো যাতে আমরা সঠিকভাবে নিতে পারি, সেক্ষেত্রে আমার টাইম ভ্যালু মানি বিষয়টা জানা দরকার। তো আজকের 100 টাকা 20 বছর পরে 100 টাকা সেম মূল্য বহন করে না। আজকে 100 টাকা তোমাকে আমি ধার দিয়ে বললাম যে তুমি আমাকে 20 বছর পরে বা 100 বছর পরে ফেরত দাও। তো তোমার কাছ থেকে আমি যদি 100 টাকাই ফেরত নিই, তাহলে ডেফিনেটলি আমি আই উইল বি লুজার, অথবা আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব। কেন? তো আজকে 100 টাকা যে জিনিসটা আমি পাবো, 100 বছর পর ডেফিনেটলি সেই জিনিসটা 100 টাকা দিয়ে পাওয়া যাবে না। তাহলে এই অর্থের যে ক্রয় ক্ষমতা বা ভ্যালু চেঞ্জ হচ্ছে। তো এখানে অনেকগুলো বিষয় আমরা প্র্যাকটিক্যাল লাইফেও আমরা এগুলো প্রয়োগটা দেখি টাইম ভ্যালু অফ মানির। সেটা কীরকম, যে অর্থের যে একটা সময় মূল্য আছে, আমরা একদম থিওরিটিক্যালি না জানলে আমরা প্র্যাকটিক্যালি আমরা বাস্তব জগতে সবাই যারা বিজনেসম্যান থেকে শুরু করে আমরা কম বেশি সবাই এই কনসেপ্টটা ডিল করি বা বুঝি। কীভাবে? যে আমরা সবসময় আজকের 100 টাকাকে পছন্দ করব 100 বছর পরে 100 টাকার চেয়ে। আমি সুদের ফ্যাক্টরটাতে না যাই, নর্মালি আমরা বলি কেন, যে মানুষ সবসময়, বেশ কয়েকটা কারণ আছে। একটা কমন কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, যেটা আমি একটু আগে তোমাদের ব্যাখ্যা করেছি। মুদ্রাস্ফীতি শব্দের অর্থ হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়া। অর্থাৎ আজকে 100 টাকার যে মূল্য, 100 বছর পরে 100 টাকা দিয়ে সেই জিনিসটা আমরা পাবো না। অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে, যেন প্রেজেন্ট ভ্যালুটাকে আমি এখানে বেশি ব্যবহার করছি। তার মানে আজকের যে 100 টাকা, সেটার মূল্য আমার কাছে বেশি। 100 বছর পরের 100 টাকার চেয়ে কেমন, এটার মূল্য কম। তো এটাকে আমরা বইয়ের ভাষায় বলছি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আর এটাকে বলছি আমরা ফিউচার ভ্যালু। তাহলে একটা বিষয় বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে কি, যে মানুষের কাছে যখন অর্থের সরবরাহ বেড়ে যায়, অর্থের ভ্যালুটা আমাদের কমে যাচ্ছে বা কমে যায় বা হ্রাস পায়। তো এই জন্য আমরা সবসময় দেখো, আমি এই 100 টাকা এবং 100 টাকার মধ্যে, এই দুইটা 100 টাকার মধ্যে আমরা সবসময় আজকের 100 টাকাকে প্রাধান্য দিই। আরও বেশ কয়েকটা কারণ আছে, যেমন আমরা যে বর্তমান ভোগকে আমরা প্রাধান্য দিই, যে আমরা 100 বছর পরে কখন কার কাছ থেকে পাবো, তখন কি আমি বাঁচবো কিনা বা এই ধরনের। তো অনেকগুলো বিষয় ফ্যাক্টর আমাদের মাথায় কাজ করে। তো আমরা চাই টাকাটা এখনই বুক করতে। ঝুঁকি একটা বিষয়, যে
এই টাকাটা আমি আদৌ 100 বছর পরে পাবো কিনা। তাহলে সবসময় দেখো আমরা আজকে 100 টাকায় বেশি মূল্যায়ন করছি, কিংবা হতে পারে অনিশ্চয়তা যে 20-30 বছর পরে যে অর্থটা আমি ফেরত পাবো এটা নিয়ে আমার নিশ্চয়তা নাও থাকতে পারে, বা আমার কাছে এটা মনে করি রিস্কি বা ঝুঁকিপূর্ণ, কিংবা আমি আদৌ শিওর না যে তোমার কাছ থেকে আমি এই টাকাটা রিটার্ন পাবো কিনা। তবে সব দিক বিবেচনা করে আমরা দেখতে পাচ্ছি আমরা বর্তমান মূল্যকে প্রাধান্য দিচ্ছি। আমি লাস্ট আরেকটা এক্সাম্পল বলছি যেটা আমাদের পরবর্তীতে কাজের বিষয় হচ্ছে বিনিয়োগ ফ্যাসিলিটি, মানে ইনভেস্টমেন্টের সুযোগ থাকে আমার হাতে যদি বর্তমান টাকাটা থাকে। কীভাবে? আমার কাছে এই 100 টাকা আমি চাইলে তোমাকে যদি ধার দিয়ে 100 বছর পর 100 টাকা ফেরত নিব না, তার পরিবর্তে আমি চাইলে এই 100 টাকাটা আমি কোনো ব্যাংকে রাখতে পারি। তাহলে আমি এখানে কী পাবো? ব্যাংকে রাখলে একটা সুদ পাবো। সুদ, আমি এখানে চলে আসলাম আমাদের মূল ফ্যাক্টরগুলোতে। তাহলে সুদ পেলে আমার যে 100 টাকা আছে সেই 100 টাকাটা বাড়বে। তো 100 বছর পরে 100 টাকাটা হতে পারে 1000 টাকা, 5000 টাকা হয়ে যেতে পারে। আমরা এখানে দুটো বিষয় কনসিডার করবো, এই পাশাপাশি এই অ্যামাউন্টের পাশাপাশি আরও দুটো বিষয় সুদ এবং হচ্ছে কি সমান। যত সুদের হার বাড়বে, আমি যে কোনো ব্যাংকে রাখি না কেন, সুদের হার আমি 10% পেলে ভবিষ্যৎ মূল্যটা যত হবে 20% হলে তার চেয়ে বেশি হবে, 30% হলে তার চেয়ে বেশি হবে। সুদ এবং সময় যত বাড়তে থাকবে, 5 বছর যদি ব্যাংকে রাখি যে অর্থ বা যে ভবিষ্যৎ মূল্যটা আমার দাঁড়াবে, যদি আমি 10 বছর রাখি আমার ভবিষ্যৎ মূল্যটা আরও বেশি হবে, 30 বছর রাখলে আরও বেশি হবে। তো এই যে আমার ইনভেস্টমেন্ট অপরচুনিটি, আমি এটার কারণেও এই 100 টাকাকে বেশি প্রাধান্য দিব। তো আমি এবার যাচ্ছি। তো এখানে দেখো এই অ্যামাউন্টের সাথে আরও দুটো বিষয় আমাদের কাজ করে টাইম ভ্যালু অফ মানি নির্ধারণের ক্ষেত্রে। অন্যান্য ইনফ্লেশন বা অন্য বিষয়গুলো আমি ইগনোর করছি আপাতত। আমার এই অধ্যায়ে যে টাইম ভ্যালু অফ মানি আমরা নির্ণয় করব, সেখানে আমার সবচেয়ে বেশি যে দুটো বিষয় বারবার আসবে সেটা হচ্ছে সুদ এবং সময়। তাহলে অ্যামাউন্ট, সুদ, সময়। তোমরা দেখবে টাইম ভ্যালু অফ মানি প্রায় সবগুলো অঙ্কে 3টা জিনিস থাকবে। নাম্বার 1 হচ্ছে একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে, আমরা এই অ্যামাউন্ট যেটার আমি প্রেজেন্ট ভ্যালু অথবা যে অ্যামাউন্টটা আমি ফিউচার ভ্যালু বের করতে যাব। সেকেন্ড বিষয় হচ্ছে যেটা একটা ইন্টারেস্ট রেট দেওয়া থাকবে। থার্ড ওয়ান ইজ টাইম ফ্যাক্টর, এটা সময় দেওয়া থাকবে। এই যে একটু আগে বললাম আমি, তো অ্যামাউন্ট যদি আমি বেশি রাখি আমি বেশি সুদ পাবো, কম রাখলে কম পাবো। সুদের হার যদি বেশি হয় আমি বেশি পাবো, কম হলে কম পাবো। সময় বেশি হলে যদি 5 বছর রাখি, 10 বছর রাখি, 20 বছর রাখি, আমি ক্রমান্বয়ে আমি সুদ বেশি পাবো বা ভবিষ্যৎ মূল্যটা আমার বেশি হবে। তাহলে এই 3টা ফ্যাক্টর এখানে কাজ করে। তো এখন যেটা বললাম আমি, তাহলে একটা টাকা আমি যা রাখবো ব্যাংকে, ধরে নিলাম এই 100 টাকা। তো যেটা বললাম সুদের হার এবং সময়, এই দুটো কারণে বেড়ে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট হবে। আমরা একটা আইডিয়া করে নিলাম, ধরো 10% সুদ আমরা রাখবো 5 বছরের জন্য। কত বছরের জন্য? 10% সুদে 5 বছরের জন্য। তাহলে এই দুটো ফ্যাক্টর আমরা কাজ করে এই টাকাটার ভবিষ্যৎ মূল্য মনে করো সাপোজ 161 টাকা। এটার মানে হচ্ছে এই আজকের জাস্ট আমরা ফর্মুলা ইউজ করলাম না, জাস্ট তোমাদের কনসেপ্টে বোঝানোর জন্য। ধরো এই 100 টাকা 10% সুদে 5 বছরের জন্য ব্যাংকে রাখলে সেটার ফিউচার ভ্যালু হয় 161 টাকা। তাহলে দেখো ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তো এই টাকাকে আমরা বলছি, আজকের টাকাটাকে বলি প্রেজেন্ট ভ্যালু, আর 5 বছর পর যে টাকাটা হবে সেটাকে বলে আমরা ফিউচার ভ্যালু বা টার্মিনাল ভ্যালু, প্রান্তিক মূল্য। তো প্রেজেন্ট ভ্যালু থেকে ফিউচার ভ্যালু নির্ধারণের ক্ষেত্রে এই দুটো বিষয় আমাদের কাজে আসবে। এবং সেক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের সুদ। তো যেটা বলছিলাম, ধরো আমি ব্যাংকে আজকে 100 টাকা রাখলাম, 5 বছর পর 10% সুদে সেটা হয়ে গেলে 161 টাকা। এর মানে হচ্ছে আজকের 100 টাকার যে ভ্যালু 5 বছর পর 161 টাকার সেম ভ্যালু। অর্থাৎ আমি যদি এখন তোমাকে ধার দিই আজকে 100 টাকা, 5 বছর পর তোমাকে 161 টাকা ফেরত দিতে হবে। তাতে লাভবান কে হবে? কেউই লাভবান হবে না, তবে আমি ক্ষতিগ্রস্ত হব না। তো লাভবান হতে গেলে আমাকে তোমার কাছ থেকে 161 টাকার চেয়ে বেশি চার্জ করতে হবে। তো এখানে একটু আমরা দেখবো, জাস্ট আমরা একটা এক্সাম্পল দিলাম। পরবর্তীতে আমাদের এই অধ্যায়ের কাজগুলো হচ্ছে এই ধরনের বিভিন্ন ফিনান্সের বিভিন্ন বিষয় ডিসিশন মেকিংয়ের জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের যে ফর্মুলা ইউজ করে একটা অঙ্ক, একটা অ্যামাউন্ট
আজকে দেওয়া আছে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, 5 বছর পর বা 10 বছর পর সেটার ভ্যালু কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে বা নির্ধারণ করতে হবে। অথবা ভবিষ্যতে একটা টাকা আমি কারো কাছ থেকে পাওয়ার কথা, যদি আমি এই টাকাটা আজকে নিতে চাই, আমার প্রেজেন্ট ভ্যালু কত হবে বা কত নেওয়া উচিত, এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে আমার টাইম ভ্যালু অফ মানির যে ফর্মুলাগুলো বা যে কনসেপ্টটা এমনটা আমাদের কাজে আসবে। পরবর্তীতে আমরা ফর্মুলার সাহায্যে এই বিষয়টা আমরা নির্ণয় কীভাবে 100 টাকা থেকে 161 টাকা হলো সুদে এবং সময়ের কারণে সেটা আমরা নির্ণয় করব। তো সুদটা একটু বললি, এখানে আমরা 2 ধরনের সুদ আমরা দেখি আমাদের আলোচনা আসে। একটা হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। তাহলে একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো নর্মালি আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাস্তব জগতে এই সিম্পল ইন্টারেস্ট আমরা দেখতে পাই না। আমরা যখন ব্যাংকে যদি যাই, প্রায় সব ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, যার ফলে আমরা বেশিরভাগ ফর্মুলা যেগুলো শিখবো এই অধ্যায়ে সবগুলোতে আমরা এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ দিয়ে আমরা কাজ করব। এবং আমরা শিখবো যে বিভিন্নভাবে টাকা রাখলে বা বিভিন্ন অ্যামাউন্টের টাকা আমরা কীভাবে প্রেজেন্ট ভ্যালু থেকে ফিউচার ভ্যালু করতে পারি, অথবা ফিউচার ভ্যালু থেকে কীভাবে আমরা প্রেজেন্ট ভ্যালু করতে পারি। চলো আমরা সেটা একটু দেখি। এবার প্রথমত যদি আমরা সরল সুদ চিন্তা করি, আমরা ছোটোবেলায় করেছি, তোমরা একটু দেখো। আমরা প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে তোমার, ধরো 100 টাকা, সময় হচ্ছে 5 বছর, সুদের হার ইকুয়াল টু হচ্ছে 10%। তো এই 100 টাকা যদি আমি 5 বছরের জন্য 10% সুদে আমি কোনো ব্যাংকে রাখি, আমি 5 বছর পর কত টাকা এখান থেকে পাবো। তো এই যে 5 বছর পর যে টাকাটা পাবো সেটাকে আমরা বলছি ফিউচার ভ্যালু বা টার্মিনাল ভ্যালু বা প্রান্তিক মূল্য। তো আমি কি বলছি, দুইভাবে আমরা এই প্রেজেন্ট ভ্যালু থেকে ফিউচার ভ্যালু বের করতে পারি, 2 ধরনের সুদের হার কনসিডার করে। একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। তো আমরা সরল সুদের কাজ আমরা ছোটোবেলায় করেছি, বিভিন্ন ক্লাসে ম্যাথ বইগুলোতে থাকে আমাদের। সেটা হচ্ছে এখানে আমি আজকের মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য যে বের করব, ডেফিনেটলি ভবিষ্যৎ মূল্যটা বেশি হবে, আমরা প্রথমে এটা জেনেছি। তো কেন আমাদের বর্তমান মূল্যের সাথে এখানে একটা ইন্টারেস্ট যুক্ত হয়ে সময় এবং ইন্টারেস্ট মানে 5 বছরের জন্য 5 বছরের যে ইন্টারেস্ট সেটা যুক্ত হয়ে আমরা একটা ফিউচার ভ্যালু পাবো। আমরা গণিতে এটাকে বলতাম আসল, এবং এটাকে বলতাম যে সুদাসল। এই আসল টাকাটা আমরা যেটা ব্যাংকে রাখবো, আর ফিউচার ভ্যালু হচ্ছে যেটা সুদে এবং আসল পাবো। সুদাসল এখানে আমরা ফিনান্সে বলছি ফিউচার ভ্যালু বা টার্মিনাল ভ্যালু। তার মানে কি, আসলের সাথে একটা ইন্টারেস্ট বা সুদ যুক্ত হচ্ছে। এই সুদটাই হচ্ছে এই যে আমাদের এই অধ্যায়ে যে ফিউচার ভ্যালু বের করবো, সেই ফিউচার ভ্যালুটা বৃদ্ধির অন্যতম একটা কারণ। সেই সাথে আমাদের আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে সময়। আমরা একটু দেখবো তো প্রেজেন্ট ভ্যালু থেকে কীভাবে সুদ যুক্ত হয়। তো ধরো 100 টাকার 10% সুদ যদি সরল সুদ হয়, সেটা একটু দেখাচ্ছি আমি। তাহলে এই 10% যদি আমি সুদ পাই কত টাকার উপর, 100 টাকার উপর, তাহলে কত হবে 100 ইন্টু কত পার্সেন্ট, 10% সমান কত টাকা, 10 টাকা। 100 ইন্টু কত পার্সেন্ট, 10%, 10 টাকা। তো আমি যদি 5 বছর রাখি, তাহলে 5 বছরে কত পাবো, 5 মোট সুদ হবে কত, এটা হচ্ছে বার্ষিক সুদ। 5 বছরে মোট সুদ হবে 10 ইন্টু 5 সমান 50 টাকা। তো ফিউচার ভ্যালু কত হবে, ফিউচার ভ্যালু হবে এই যে আমি 100 টাকা রেখেছি তার সাথে এই মোট সুদ যোগ হবে, ফিউচার ভ্যালু আমরা পেয়ে যাব। তার মানে ফিউচার ভ্যালু সমান হবে এই আমরা আসল টাকা, যেটা আমরা প্রেজেন্ট ভ্যালু বলছি, প্লাস ইন্টারেস্ট সুদ। সুদ হচ্ছে আমাদের কত টাকা, 50 টাকা। মোট 150 টাকা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু। ওকে, আমরা একটু ফর্মুলা দিয়ে দেখাই একটু কীভাবে আমরা এটাকে লিখতে পারি। ম্যাথে পড়েছিলাম সুদ সমান হচ্ছে আসল গুণ সময় গুণ সুদের হার। এটাকে আমরা খুব সংক্ষেপে লিখতে পারি পি ইন্টু এন ইন্টু আর অথবা আই। ওকে, আই মানে হচ্ছে সুদের হার। সো আসল যদি আমি 100 টাকা রাখি, এন হচ্ছে কয় বছর, 5 বছর, ইন্টু সুদের হার হচ্ছে 0.10
বা 10%, তাহলে আমার কত হবে 50 টাকা। তাহলে আমরা সুদ পেলাম হচ্ছে 50 টাকা। তাহলে আমাদের ফিউচার ভ্যালু কত? ফিউচার ভ্যালু মানে কি বলেছিলাম? সুদ আসল, সুদ প্লাস আসল, যে টাকাটা আমি রেখেছি আজকে ব্যাংকে। আমি গণিতের ভাষা দিয়ে বোঝাচ্ছি কারণ এগুলো আমাদের অলরেডি নোন মানে বিষয়। তো ফিউচার ভ্যালু সমান কত হবে? আমরা গণিতের ভাষায় বলতাম সুদ আসল, সুদ যোগ আসল সমান সমান সুদ হচ্ছে কত আমাদের 50 প্লাস আসল হচ্ছে 100 সমান সমান 150। এই যে কনসেপ্টটা আমরা বললাম তোমাদের, এটা হচ্ছে যদি আমরা সরল সুদ করি, তো এটাকে আমি আরেকটু সুন্দর করে আরেকটু স্মার্টলি কীভাবে লিখতে পারি। তো তোমরা বইতে দেখবে যে ফর্মুলাটা এইভাবে দেওয়া আছে যে ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস এন আই। সরল সুদের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করার ফর্মুলা হচ্ছে এটা। এটা আসলে কীভাবে আসে আমি আরেকটু ডিটেলস আলোচনা করি। সেটা হচ্ছে আজকের টাকাটা বলছে আমরা প্রেজেন্ট ভ্যালু প্লাস এর সাথে সুদ যুক্ত। সুদের ফর্মুলা কী বলছে? PNI। আমরা যদি ফিনান্সের ভাষা লিখি তাহলে PVNI। PVNI কী বলেছিলাম? আসল, যেটাকে আমরা এখানে বলছি বর্তমান মূল্য, ফিনান্সে বলি বর্তমান মূল্য। তাহলে প্রেজেন্ট ভ্যালু ইন্টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু এন ইন্টু আই। আমি যদি কমন নিই PV আমার হবে 1 প্লাস NI। এটা হচ্ছে আমার সরল সুদ দিয়ে কোনো একটা অর্থের ভবিষ্যৎ মূল্য বের করার ফর্মুলা। এনটা উপরে আসবে, এনটা উপরে আসলে কি হয়? সেটা হচ্ছে আমার যে ইন্টারেস্টটা কাউন্ট হবে প্রতি বছর, এই ইন্টারেস্টের উপর আবার ইন্টারেস্ট হবে। তো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মূল পার্থক্যটাই কিন্তু হচ্ছে এটা। সরল সুদের ক্ষেত্রে হচ্ছে প্রতি বছর যে ইন্টারেস্টটা আসবে আমার, সেটা শুধুমাত্র ওই আসল টাকার উপরে হবে সরাসরি। যে আমি এখানে তোমাদের দেখিয়েছি যে 100 টাকার 10% 10 টাকা, প্রত্যেক বছর 100 টাকার 10% 10 টাকা, তাই 10 10 10 10 10 5 বছরে 50 টাকা। তার মানে এই ইন্টারেস্টটা কাউন্ট হচ্ছে অনলি তোমার যে প্রেজেন্ট ভ্যালু আছে অর্থাৎ আসল টাকা আছে তার উপর। আর এখানে কি হচ্ছে দেখো, যদি চক্রবৃদ্ধি সুদ হয়, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা। সেক্ষেত্রে কি হবে? তোমার এই যে সুদ আসলে যে অর্থটা আমার দাঁড়াবে তার উপর আমরা আবার ইন্টারেস্ট কাউন্ট করবো, অর্থাৎ আসল টাকার সাথে সুদ যুক্ত হবে। পরবর্তী বছর যখন আমি সুদ ধরতে যাব তখন বিগত বছরের আসল প্লাস সুদ পুরোটার উপর ইন্টারেস্ট দিব। তাহলে সরল সুদের পার্থক্য হচ্ছে সরল সুদে আমরা শুধুমাত্র আসলের উপর সুদ ধরবো, আর চক্রবৃদ্ধি সুদে আসল প্লাস সুদ অর্থাৎ সুদ আসলের উপর আবার সুদ হবে। পরবর্তী বছরে আবার সুদ আসলের সাথে সুদ যুক্ত হয়, নতুন একটা ফিউচার ভ্যালু বের হবে বা সুদ আসল বের হবে, তারপরে আবার আমরা ইন্টারেস্ট কাউন্ট করব। কেমন? তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদে ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা।